خير من النوم الصلاة خير. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. হে আল্লাহ, তুমি রহিমুর রহমান, তুমি করিম ও সত্তার, তোমার দয়া সীমা নাই। তুমি আমার এবং আমার সন্তান, আহলে আওলাদ সবার গুণ মাফ করে দাও। যারা কবরবাসী হয়েছেন তাদেরকে বেহেশত নসিব করে দাও। আমার সন্তানদের তুমি হেফাজত করো, তাদেরকে মানুষের মতো মানুষ হবার সুযোগ দিও। আমিন। দুধ সবটুকু শেষ করবে। এই যে দুধ। ভাইয়া, আপু, কলা খান। কি ব্যাপার বাবা, নাস্তা না খেয়ে চুপচাপ বসে আছো যে? খেতে ইচ্ছে করছে না মা। কেন বাবা, কি হয়েছে? গতকালকের একটা ঘটনা দেখে আমার খুব কষ্ট হচ্ছে মা। কি এমন ঘটনা দেখেছো যা তুমি ভুলতে পারছো না? খুলে বলো তো। কাল স্কুল ছুটির পর যখন তুমি গাড়ি নিয়ে আসতে দেরি করছিলে, তখন আমার বন্ধু মিজান আমাকে লিফট দিবে বলে তার গাড়িতে করে বাড়িতে নিয়ে যায়। তারপর গিয়ে দেখি মিজানের বাবা মদ খেয়ে মাতাল হয়ে মিজানের মাকে মারছে। মিজানের মা মার খেয়ে মেঝেতে গড়াগড়ি করছে। বলো কি? হ্যাঁ মা, মিজান তার মাকে মার খেতে দেখে ভয়ে কাঁপছিল। আমি সইতে না পেরে মিজানের বাবাকে বাধা দিয়ে বলি, খালু খালামাকে মারবেন না, প্লিজ ছেড়ে দিন। আর লোকটা আমার কথা না শুনে উল্টা আমাকে থাপ্পড় মারলো। কি বলছো ভাইয়া, লোকটা তোমাকে থাপ্পড় মারলো? হ্যাঁ, ঠিক তখন থেকে আমার মাথাটা ঘুরপাক খাচ্ছে। ইচ্ছে হচ্ছে লোকটাকে হাতের কাছে পেলে চিবিয়ে খেয়ে ফেলবো। না বাবা না, মাথা গরম করে না। তাছাড়া উনি তোমার মুরব্বী, তোমাকে শাসন করতেই পারে। ওসব কথা ভুলে গিয়ে এখন নাস্তা খাও। ঠিক আছে মা, কিন্তু তোমাকে যদি কেউ অমন ভাবে আমার সামনে মারে, সে আমার বাবা হলেও তাকে আমি ছাড়বো না, খুন করে ফেলবো। না বাবা, ওসব কথা মুখে আনতে নেই। এখন জলদি নাস্তা খাও, তোমাদের স্কুলে দিয়ে আমি অফিসে যাব। ঠিক আছে মা। গুড আইডিয়া। তাহলে এটাই ফুল এন্ড ফাইনাল। ওকে পার্টনার। শোনো, 2 নম্বর ব্যবসায় সবসময় 2 নম্বর চিন্তা মাথায় রাখতে হয়। তাহলে এই কথাই রইল, মনিটরের সময় আমরা অরিজিনাল বাক্স দেখাবো, আর টেকের সময় দেবো ডুপ্লিকেট বাক্স। ওকে স্যার, ওকে। ইয়েস, টেক ইট। মিলজুরি, কাম অন। ইয়েস স্যার। সাদেক, ওকে। শাহানাত, তুমি আমার চেম্বারে? হ্যাঁ, তোমার আসল রূপটা দেখার জন্য আমি এসেছি। ছি, তুমি এত নীচ, এত জঘন্য আমি কখনো ভাবিনি। আর তুমি, তোমার মতো বেহায়া বেশরম মেয়েকে কাল থেকে আমার অফিসে ত্রিসীমানায় যেন না দেখি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। শানা, মাথা ঠান্ডা করো, আমার কথা শোনো, আমার কথা শোনো। শাট আপ! তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তোমার মতো একটা দুশ্চরিত্র লম্পট কারো স্বামী হতে পারে না। কি বলতে চাও তুমি? আমাকে তুমি স্বামী হিসেবে অস্বীকার করতে চাও? প্রয়োজনে তাই করব। যে স্বামীর এমন চরিত্র, সে স্বামী থাকার চেয়ে না থাকি অনেক ভালো। কিন্তু সেদিন তো তুমি আমার সবকিছু জেনে বিয়ে করেছিলে। হ্যাঁ, করেছিলাম আমার এই বিষয় সম্পত্তি রক্ষা করার জন্য। তাই তোমার সব জেনে তোমাকে বিয়ে করেছিলাম।
ভেবেছিলাম টাকা আর অর্থ সম্পদ পেলে তোমার চরিত্র বদলে যাবে, কিন্তু কিন্তু কি? তোমার চরিত্র যখন বদলায়নি, আমি চাই না তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। দাঁড়াও, এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আর এটাও জেনে রাখো, তোমার সমস্ত কুকর্মের মুখোশ আমি খুলে দেব, প্রয়োজনে পুলিশে আশ্রয় নেব। সাহানা বেগম, তোমার হবে শেষ, আমার হবে শুরু। সানা, মাথা ঠান্ডা করো, আমার কথা শোনো। শাট আপ! তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তোমার মতো একটা দুশ্চরিত্র লম্পট কারো স্বামী হতে পারে না। কি বলতে চাও তুমি? আমাকে তুমি স্বামী হিসেবে অস্বীকার করতে চাও? প্রয়োজনে তাই করবো। যে স্বামীর এমন চরিত্র, সে স্বামী থাকার চেয়ে না থাকি অনেক ভালো। কিন্তু সেদিন তো তুমি আমার সবকিছু জেনেই বিয়ে করেছিলে। না! কিন্তু তোমাকে যদি কেউ অমন ভাবে আমার সামনে মারে, সে আমার বাবা হলেও তাকে আমি ছাড়বো না, খুন করে ফেলবো। সালাম স্যার। আমার বউ শালা কই? খান বাহাদুরের নাতনি। হ্যাঁ, আমার বউ শালা। শালা কেন করে বলো? শালা ওই শরীফ চৌধুরী, এটা কোনো শরাবখানা নয় যে গভীর রাতে মদ খেয়ে এসে মাতলামো করবে। আলবত করবো, আলবত করবো। এটা আমার মায়ের শ্বশুর বাড়ি। এখন শ্বশুর মশাই পটল তুলেছে, তাই এবারে আমার। এখানে আমি মদ খাবো, মেয়ে নাচাবো, টুকি টুকি বাজাবো, তাতে তোর কি? মিস্টার শরীফ চৌধুরী, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। তাই এখন বলছি, শালীনতা বজায় রেখে কথা বলো, নইলে জানান দেখতে বাধ্য হবো। তুই আমার স্ত্রী হয়ে দাঁড়ানোর ভয় দেখ? ইয়েস মিস্টার শরীফ, তুমি হয়তো জানো না, পোষা কুকুর যখন কথার অবাধ্য হয়, তখন তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। আর যখন কুকুরটি পাগল হয়ে যায়, তখন তাকে গুলি করে মেরে ফেলতে হয়। তোকে আজ মেরেই ফেলবো, আজ মেরেই ফেলবো। কথা বলিস? মার কান্না শুনতে পাচ্ছি। ভাইয়া, এই ভাইয়া ওঠো। কি হয়েছে, ডাকছিস কেন? ওই যে শোনো, মার কান্না শোনা যাচ্ছে। মা কাঁদছে, কারোর জন্য মাকে মারছে। হ্যাঁ, তারপর চল। ভয় দেখাস? আমার মাকে নিয়ে যাও। আমি তোমাকে খুন করে ফেলবো, আমি তোমাকে খুন করে ফেলবো। আমার মাকে ছেড়ে দাও, ওকে আমি খুন করে ফেলবো। ফুলে যাবে, ফুলে যাবে। ওকে আমি খুন করে ফেলবো। না বাবা না, ওকে মারিস না, ও যে তোর বাবা। ও মরে গেলে তুই বাবা হারাবি, আমি বিধবা হবো। আমার কসম লাগে রাজু, ওটা ফেলে দে, ওটা ফেলে দে। তোমার বউ একজন শিক্ষিতা ও সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, উনাকে মারাটা তোমার ঠিক হয়নি। তাহলে করবোটা কি? ও তো কোনোভাবেই আমাকে মেনে নিতে পারছে না, আমার কোনো কাজই সে পছন্দ করছে না।
তবুও তোমাকে ওনার সাথে ভাব জমিয়ে চলতে হবে, কোনোভাবেই উত্তেজিত করা যাবে না, তাহলে বিপদ হয়ে যাবে। হ্যাঁ, উনি যদি বেঁকে গিয়ে আপনাকে ডিভোর্স করে তাহলে আমাদের সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে, আপনার সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ পার্টনার, কালকের সমস্ত প্ল্যান উনি শুনে ফেলেছেন। আমরা কি করি না করি উনি যদি পুলিশকে সব বলে দেন তখন কি হবে পার্টনার? তাহলে কি করবে এটা বুদ্ধি দাও। ওয়েট ওয়েট, তোমার নির্যাতনে উনি অসুস্থ, এখন কিছু করার ঠিক হবে না। আগে উনি সুস্থ হয়ে নিক, তারপর নতুন করে ছবল হানতে হবে। মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে মা? না মা, তেমন কিছু না। কেঁদো না মা, কেঁদো না। ডাক্তার মামা ওষুধ দিয়েছে, তা খেলে তুমি ভালো হয়ে যাবে, ভালো হয়ে বাবা যাবে। রাজু, কাউকে আমার সঙ্গে পাঠিয়ে দাও, আমি ওষুধগুলো দিয়ে দেবো, এগুলো খেলে তোমার মা সুস্থ হয়ে যাবে। আনু ভাই, তুমি মামার সাথে যাও, ওষুধগুলো নিয়ে এসো। হ্যাঁ চলো, চলুন মামা। ব্যাগটা দাও। মা, মা গো। ট্রাক পুলিশের হাতে ধরা পড়েছে। বস বস বস, আমরা ট্রাক নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পুলিশ আমাদের অতর্কিতে হামলা করে, আমরা কোনো মতো জানিয়ে পালিয়ে এসেছি। বস, সর্বনাশ হয়ে গেছে, পুলিশ আমাদের জোরার দিয়ে হামলা করে সবাইকে গ্রেপ্তার করেছে। পার্টনার, এখন আমাদের কি হবে? মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এক এক করে আমাদের 10 কোটি টাকার মাল পুলিশের হাতে ধরা পড়েছে। আপনারা যাই বলেন, আমার মনে হয় আমাদের ধ্বংস করার জন্য কেউ আমাদের পিছনে লেগেছে। কে কে আবার? নিশ্চয়ই তোমার স্ত্রী, কারণ ওনার সঙ্গে বর্তমানে তোমার সম্পর্কটা ভালো যাচ্ছে না। না, অসম্ভব, অসম্ভব, হতে পারে না। কেন হতে পারে না? অবশ্যই হতে পারে। আর তাছাড়া শত্রুকে কখনো দুর্বল ভেবো না, কারণ সেদিন তোমার স্ত্রী আমাদের 2 নম্বর ব্যবসার খবরাখবর সব জেনে ফেলেছে। তারপরেও কি তুমি বলতে চাও তোমার স্ত্রী পুলিশকে কিছু বলেনি? রাইট, আমারও বিশ্বাস আপনার স্ত্রী আমাদের ধ্বংস করার জন্য এসব করছে। ইয়েস পার্টনার, তোমরা আমার চোখ খুলে দিয়েছ। আমারও বিশ্বাস ওই ডাইনি পুলিশকে সব বলে দিয়েছে। ও আমাদের পথে বসিয়েছে, ওকে আমি ছাড়বো না, ছাড়বো না। ও আমার টাকা কেড়ে নিয়েছে, আমি ওর মুখের ভাষা কেড়ে দেব, চিরদিনের মতো স্তব্ধ করে দেব। স্বামী হয়ে স্ত্রীকে সারা জীবনের জন্য জ্যান্ত লাশ বানিয়ে রাখবো, জ্যান্ত লাশ। ভাবি সাহেব, কেমন আছেন? ইমার্জেন্সিতে নিয়ে যাও। ওকে স্যার, চলুন। ডাক্তার সাহেব, আমার মাকে বাঁচান ডাক্তার সাহেব, আমার মাকে বাঁচান, ওরা আমার মার জিভ কেটে ফেলেছে ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব, আমার মাকে বাঁচান ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আমার মাকে বাঁচান। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়েছে যে আসামি রাজু মিন্টুকে খুন করেছে। তাই বাংলাদেশের প্রচলিত কিশোর অপরাধী আইনের আওতায় আসামি রাজুকে 302 ধারা মোতাবেক কিশোর অপরাধী সেলে
14 বছর বিনাশ্রম সাজা খাটার নির্দেশ প্রদান করা হলো। কি রে তোরা আইসস? মার রুবি কই? ওরা এলো না কেন? রুবি আপার পরীক্ষা চলছে আর মার শরীরটা একটু খারাপ, তাই আসতে পারেনি। আরে কি কইলি? আমার মায়ের শরীর খারাপ? হায় হায়, কয় কি? আমার মায়ের শরীর খারাপ? আরে আমার মায়ের শরীর খারাপ? আরে কয় কি? ভাই কোথায় যাচ্ছেন? গাড়ি আছে তো, গাড়িতে ওঠেন। আরে রাখ তোর গাড়ি, রাস্তায় অনেক যানজট, আমি হাইটে আগে যাবো। আরে গাড়ি নিয়ে আয়, আমি যাই। Sorry. Yep. Sorry, madam. প্রেশারটা একেবারে হাই, তবে ঘাবড়াবেন না। ঠিক মতো খাওয়া দাওয়া করলে সেরে যাবে। এই তোমরা সবাই ওনার দিকে খেয়াল রাখবে। আচ্ছা। আপনি আমাকে রাজু ভাই না? আরে আনু ভাই, মা কই? মা উপরে। ও উপরে? হাজান। মা 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 গো, মা শোনি, মা আমার মা মা জেল থেকে বেরিয়ে আমি শুনতে পাইছি তোর শরীর খারাপ, তাই আমি ঠিক থাকতে পারিনি মা। আমি দৌড়ে আইছি মা, আমি দৌড়ে তোর কাছে ছুটাইছি মা, আমি তোর কাছে ছুটাইছি মা। মা মা হে আল্লাহ। ডাক্তার মামা, আমার মায়ের কি হয়েছে? কি অসুখ হয়েছে আমার মায়ের? তোমার মায়ের প্রেশার একটু হাই। হ্যাঁ, প্রেশার হাই? না না, ঘাবড়াবার কিছু নেই, কয়েকদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। মামা, আপনি আমার মায়ের ভালো একটা নার্সিং হোমে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। না রাজু না, তোমার মায়ের পদে পদে বিপদ লুকিয়ে আছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তোমার মা সারা জীবনের জন্য তার মুখের ভাষা হারিয়ে ফেলেছে, কিন্তু এখন আবার চিকিৎসার জন্য বাইরে রেখে আমি তোমার মায়ের জীবনটা সারা জীবনের জন্য হারাতে দেব না। তাইলে মামা একটা কাম করেন, যত তাড়াতাড়ি সম্ভব আমার মায়ের চিকিৎসার জন্য একটা মহিলা ডাক্তার আর একজন নার্সের ব্যবস্থা করেন, তারা সারাক্ষণ আমার মায়ের কাছাকাছি থাকবো। দি আইডিয়া। তুমি কোনো চিন্তা করো না, আমার ভাগ্নি কাজল
বিদেশ থেকে ডাক্তারি পাশ করে দেশে এসেছে মানুষের সেবা করার জন্য। আমি ওর সঙ্গে কথা বলে ওকে তোমার মায়ের সেবার জন্য এখানে নিয়ে আসবো। তাই করেন মামা, তাই করেন। মা, মা গো। কাজল, হ্যাঁ কাজল, মামা এসো। এই যে মা কাজল, বসো মামা। তোর জন্য একটা চাকরি ঠিক করেছি। কি বলছো মামা? আমার জন্য চাকরিও ঠিক করে ফেলেছো? হ্যাঁ মামুনি, দেশের হাসপাতাল আর প্রাইভেট ক্লিনিকগুলোর যে অবস্থা, তাতে সেবা নেই মা। তাই তোমাকে দিয়ে আমি সারাক্ষণ টেনশনে না থেকে একটা স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করতে চাই। স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা? হ্যাঁ মা, তোমাকে আমি এক মহিষী মায়ের সেবা যত্ন আর চিকিৎসা করার জন্য পার্সোনাল ডাক্তার হিসেবে দায়িত্ব দিতে চাই। পার্সোনাল ডাক্তার? হ্যাঁ, তাতে তোমার মায়ের প্রতি দায়িত্ব, কর্তব্য এবং মানব সেবাও করা হবে। ঠিক আছে মামা, তুমি যে ভালো মনে করো তাই হবে। থ্যাংক ইউ মামনি, থ্যাংক ইউ। তাহলে কাল সকাল 11টায় আমরা তার সঙ্গে দেখা করব। ওকে মামনি? ওকে মামা, ওকে। ওকে। কাল সকাল জাস্ট 11টা। মা, মা গো, তোর কিছু হয়ে গেলে আমি মরে যাবো মা। আসসালামু আলাইকুম আপা। রাজু বেটা, কেমন আছো তুমি? ভালো মামা। বাবা রাজু, পরিচয় করে দিই। এ হলো আমার ভাগ্নি ডাক্তার কাজল, যার কথা তোমাকে বলেছি। ওয়ালাইকুম আসসালাম। আর এই হলো সিস্টার রূপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজল, জি এ মামা। হলো তোমাদের পেশেন্ট। এই মহিষী নারীর সেবা যত্ন করার জন্য তোমাদের এখানে নিয়ে এসেছি। জি মামা। দেখি মা আপনার হাতটা। মামা, আজ আমি সত্যি গর্ববোধ করছি আমার ডাক্তারের প্রথম জীবনে এমন একজন মহিষী মায়ের চিকিৎসার সুযোগ পেয়েছি। হ্যাঁ স্যার, আসলে আমারও খুব সৌভাগ্য এমন একজন মায়ের সেবা করতে পারবো বলে। মামা, আজকে থেকে ওনারা দুজনই আমার মায়ের সেবা করব। এখন থেকে আপনারা দুজন কাজে লেগেছেন। মিস কাজল, আপনার বেতন মাসে 20,000 টাকা আর ওনার বেতন 5,000 টাকা। আপনাকে কামে যদি আমার মায়ে খুশি থাকে তাইলে আপনাকে বেতন আমি দ্বিগুণ না 10 গুণ বাড়াই দিব। ডাক্তার কাজল, এই মাই আমার জীবনে সবকিছু। আমার মাই আমার ভেস্ট। আমার মায়ের কিছু হইলে আমি বাঁচব না। আমি সত্যি কইতেছি, আমার মায়ের কিছু হইলে আমি বাঁচব না। আমি বাঁচব না মামা, আমি বাঁচব না। আমি মরে যাবো। আরে ডাক্তার, কই থেকে এলেন? মামার সাথে দেখা করে মায়ের জন্য এই ওষুধগুলো নিয়ে এলাম। আমি কিছুক্ষণের জন্য বাইরে যেতেছি। আপনি আমার মায়ের দিকে একটু বেশি বেশি খেয়াল রাখেন। জানেনই তো আমার মাই আমার ভেস্ট। আমার মায়ের যেন কষ্ট না হয়। ঠিক আছে, রাখবো। আর আমি ডাক্তার, আমাকে রেখেছেন তো মায়ের সেবা যত্ন করার জন্য। এখন থেকে মায়ের সব দায়িত্ব আমার। ডাক্তার, আপনার প্রতি সে বিশেষ আমার আছে। তবে একটু বাড়িয়ে কইলাম।
এখন থেকে আপনারা দুজন কাজে লেগে যান। মিস কাজল, আপনার বেতন মাসে 20,000 টাকা, আর ওনার বেতন 5,000 টাকা। ডাক্তার কাজল, এই মাই আমার জীবনে সবকিছু। আমার মাই আমার ভেস্ট। আমার মায়ের কিছু হইলে আমি বাঁচব না। ছেলেটা খুবই সহজ সরল, মাকে খুব ভালোবাসে। ভালোবাসা। আমার সর্বনাশ হয়ে গেছে। আরে ভাই, কি হয়েছে? আরে উঠো উঠো উঠো। ভাইজান, আমার মা মরা মেয়েটি আজ সকালে অ্যাসিড দগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঙ্গা লড়ছে। বলো কি? আপনি আমার মেয়েটিকে বাঁচান ভাইজান, আপনি আমার মেয়েটিকে বাঁচান, আমার মেয়েটিকে বাঁচান মা। মাগো, আলিবের মেয়েরে এক সন্ত্রাসী এসিড মারছে। মেয়েটা হাসপাতালে। আমার আমি কি করা উচিত? কমা, আমি কি মেয়েরে দেখবার যাবো? বাপ ক্ষমতায় যাওয়ার আগে এই বয়সে 5টা খুন আর 8টা ধর্ষণ করাও একটু আমি ঘাবড়াই নাই। আর সামান্য এই অ্যাসিড মেরে ঘাবড়ামু? এইসব ফাও প্যাচাল মানুষের কাছে পারিস, বুঝলি? হ্যাঁ দোষ, হ্যাঁ। শোন, মনটা খুব খারাপ, তাই মাল খাইতেছি। তুই ছাদের উপর চলে আয়। কুত্তার বাচ্চা, মিনারে তুই এসিড মারছিলি? এসিড মারছিলি? মিনার মুখমন্ডল সহ সারা শরীর ঝলসে গেছে। কুত্তার বাচ্চা, ঝলসে গেছে। আজ তোরে আমি এই এসিড দিয়ে গোসল করামু। অ্যাসিড সন্ত্রাসী করো। এই গাড়িটি প্রয়োজন। তুমি আমার গাড়ির নিচে ঝাঁপ দিলে কে? মরতে। মরতে? নাম কে? শিমু। শিমু? তা পৃথিবীতে হরেক রকম মৃত্যু থাকতে তুমি আমার গাড়ি বেছে নিলে কে? আপনার গাড়ির নিচে ঝাঁপ দিলে আমার মৃত্যু তাড়াতাড়ি হবে, তাই। বলো কি? হ্যাঁ, অন্যান্য গাড়ির চেয়ে আপনার গাড়িটা সবচেয়ে বেশি স্পিডে চলছিল। বলে কি? তাই ভাবলাম এই মুহূর্তে গাড়ির নিচে ঝাঁপ দিলে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না, আমার নিশ্চিত মৃত্যু হবে। কিন্তু এখানেও সেই মৃত্যু আমাকে চরম উপহাস করে ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে দিল। থামো থামো বলছি। তুমি জানো আমার গাড়ির নিচে তুমি পড়ে মরলে আমার কি হইতো? আপনার কি হতো তা জানি না, কিন্তু আমার মৃত্যু হতো। আমি বেঁচে যেতাম, আমি বেঁচে যেতাম সাহেব, আমি বেঁচে যেতাম। এই মেয়ে, কেন থামো? থামো কইতেছি। এই মুহূর্তে তুমি যদি মেয়ে মানুষ না হইয়া পুরুষ মানুষ হইতে চাইলে যে আমি কি করতাম? যাজ্ঞা, তুমি মেয়ে মানুষ, তোমার বিচার আমি করুম না, আমি করুম না, আমার মায়ে করব। ওরা গাইতে ওরা যাও।
মর্নিং মা। হুম, আরেকবার। এই আসো আসো বলছি। এই ডাক্তার সাহেব সরে সরে সরে। মা এই যে মা গো, এই যে এই মেয়েটা কিছুক্ষণ আগে আমার গাড়িতে ঝাঁপ দিছিল মরার লেগে, কিন্তু আমি ব্রেক করাতে সে বাইসে যায়। আমিও খুনে মামার থেকে রেহাই পাই। কি সাংঘাতিক। মা এখন তুই কমা, আমার গাড়িতে ঝাঁপ দেওয়ার জন্য এই মেয়েটা কি শাস্তি হওয়া উচিত? এই মেয়ে চুপ, একদম চুপ। এরকম নাবালিকের মতো না কান্দে, সাবালিকের মতো কও তুমি মরতে চাইছিলে কে? কি হলো কও, তোমার তো মরার শখ কে? হ্যাঁ, আহা কান্দে কে? আরে কও, সব খুলে কও। বলো বোন, বলো কেন তুমি মরতে চেয়েছিলে? এই পৃথিবীতে আমার বাবা মা কেউ বেঁচে নেই। খুব ছোটবেলা থেকে আমি মামা মামির কাছে বড় হয়েছি। অনেক কষ্ট করে মামা মামি আমাকে বড় করেছে, পড়ালেখা শিখিয়ে বিয়ে পাশ করিয়েছে। তারপর অভাবের কারণে পড়ালেখা বন্ধ রেখে মামা মামির অভাবের সংসারে সামান্য যোগান দিতে একটা চাকরি খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম, একটা ট্রাভেল এজেন্সির অফিসে রিসিপশনিস্টের চাকরি। এভাবেই চলতে থাকে কয়েক মাস। খুব ছোটবেলা থেকে আমি মামা মামির কাছে বড় হয়েছি। অনেক কষ্ট করে মামা মামি আমাকে বড় করেছে, পড়ালেখা শিখিয়ে বিয়ে পাশ করিয়েছে। তারপর অভাবের কারণে পড়ালেখা বন্ধ রেখে মামা মামির অভাবের সংসারে সামান্য যোগান দিতে একটা চাকরি খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম, একটা ট্রাভেল এজেন্সির অফিসে রিসিপশনিস্টের চাকরি। এভাবেই চলতে থাকে কয়েক মাস। তারপর ট্রাভেল এজেন্সির মালিক সাদিক মোল্লা আমাকে একদিন বলে, 4 জন লোক তোমার এত অল্প বেতনে চলে কি করে? কি করব, এইভাবেই তো চলছি। ঠিক আছে, এখন আমি উঠি স্যার। আরে বসো বসো, চা খাও। নো থ্যাঙ্কস, আমি চা খাই না স্যার। ঠিক আছে বসো। আচ্ছা শিমু, আমি যদি তোমাকে বেশি বেতনের ভালো চাকরি দিয়ে বিদেশে পাঠিয়ে দিই তবে তুমি যাবে? কি যে বলেন স্যার, বিদেশে যাবার মতো এত টাকা কি আমার আছে? আরে টাকার কথা ভেবো না, সে ব্যবস্থা করবো আমি। সরি স্যার, এত সুখী স্বপ্ন দেখা আমার পক্ষে ঠিক হবে না। আরে বলছো কি শিমু, দাঁড়াও দাঁড়াও। তোমার মতো একজন সুশিক্ষিত স্মার্ট সুন্দরী মেয়ে বর্তমান যুগে 2 টাকা নোটের নিচে চাপা পড়ে থাকবে, লাখ টাকা নেবে না? আসলে খুব দুঃখজনক ঘটনা শিমু। ঠিক আছে, ভেবে চিন্তে দেখো, যদি যাও তাহলে মাসে প্রায় 50,000 টাকা বেতন পাবে। বলিস কি মা, 50,000 টাকা বেতন? হ্যাঁ মামি, বস তো তাই বললো। আলহামদুলিল্লাহ। দেখ মা শিমু, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। তোর চাকরিটা যদি হয়ে যায় তাহলে তোর মামাকে এই বয়সে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরতে হবে না। ঠিক আছে মামি, ঠিক আছে, তুমি এত ভেঙে পড়ো না তো। তোমাদের সুখের জন্য, তোমাদের মুখের হাসির জন্য, মামার সুস্থ শরীরের জন্য আমি না হয় বিদেশেই যাব। সত্যি বলছিস মা? সত্যি বলছিস? হ্যাঁ মামি, তোমাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে আমি বিদেশেই যাব। হ্যাঁ, কি বললে শিমু, তুমি বিদেশে যাবে? জি স্যার। বাহ 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 বাহ, এই না হলো মডার্ন যুগের মডার্ন মেয়ের মতো কথা। এই ধরো তোমার অ্যাডভান্স, ধরো ধরো রাখো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তাহলে শিমু, তুমি এখন মেডিকেল চেক আপটা করে সার্টিফিকেটটা নিয়ে যাও। কাল দিনের মধ্যে ভিসা পাসপোর্ট রেডি হয়ে যাবে, পরশুদিন ফ্লাইটে তুমি চলে যাবে। ওকে? ওকে স্যার।
এবার তুমি ভিতরে গিয়ে বসো, আমি ডাক্তারকে ফোন করছি। ডাক্তারকে ফোন করবেন মানে স্যার? ও মা, তুমি জানো না তোমার মেডিকেল তো আর্জেন্ট, তাই ডাক্তার জরুরি ভিত্তিতে চেক আপ করে সার্টিফিকেট দিবে। জি। তাহলে ভিতরে গিয়ে একটু কষ্ট করে বসো, আমি আসছি। শিমু, অনেক দিন থেকে তুমি আমার চোখে লেগে আছো, কিন্তু সুযোগের অভাবে কিছুই করতে পারিনি। তাই সামান্য এই 10,000 টাকার বিনিময়ে সুযোগটা যখন এসেছে, তখন অরিজিনাল মেডিকেল চেক আপটা আমি করব। স্যার, ডাক্তার এসেছে? আরে ডাক্তার আসার সময় নেই, মানে? এখন মেডিকেল চেক আপটা আমি নিজেই করব। আপনার তো দেরি করছে কেন? এসে পড়বে বাবা, তুমি পড়ো। আচ্ছা। এখন আপনি বলুন মা, আমার মতো একজন হতভাগী অসহায় মেয়ের কি করা উচিত? মা, আসলেও খুব দুঃখী মেয়ে। কাঁদে না বোন, আমরা তো আছি। হ মা, কাজল ঠিকই কইছে, এই অবস্থায় ওরে ছায়া দেওয়াটা আমাকে ঠিক হবো না। মা, মানে বলছিলাম কি মা, যদি বেয়াদবি না নেন তাহলে ওকে আপনার কাছেই রেখে দিন মা, প্লিজ মা। সাদেক মোল্লা। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনারা দেখছি সরাসরি আমার বাড়িতে, আমি তো এখন অফিসে রওনা হচ্ছিলাম। স্যার, আপনি তো আজকে বাসায় আসতে বলেছিলেন। স্যার, আমাকে ফ্লাইট কবে? আপনাদের সবার পাসপোর্ট ভিসা রেডি করে ফেলেছি, আগামী 2-1 দিনের ভিতরে সবার ফ্লাইট হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। তাইলে আমরা এখন যাই স্যার। আর হ্যাঁ, আগামীকাল সবাই আপনারা আমার অফিসে চলে আসবেন। জি স্যার। ঠিক আছে, এবার আসুন। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম। এই শোনো, তুমি আজ সন্ধ্যায় আমার অফিসে চলে আসবে একা। আচ্ছা স্যার। এই কে আপনি? আমার এখানে কি চান? মা!
গেছি। আয় হায় রে, ওরে সোরের বাচ্চা, তুই এই জায়গায়? আমি তোরে খুঁজা খুঁজা হয়রান হয়ে গেছি, আমি খুঁজা খুঁজা হয়রান হয়ে গেছি। ওই হারামির বাচ্চা, এই হায় হায়, তুই সব ভুলে গেছস? হ্যাঁ, সব ভুলে গেছস? হ্যাঁ, আমার আমার সব মনে আছে। আমি তো কিছুই ভুলি নাই, আমি কিছুই ভুলি নাই। ওই মা, মারে পাইছি। তুই আমার মায়ের গলার মধ্যে, আমার গলার মধ্যে চাইতে ধরছিলি, জোরের বাচ্চা তুই রে, আমার মায়ের গলার জিভ চাইতে ধরছিলি। তোরে আমি কেমনি করে মারি? হায় হায়, তোরে আমি এখন কেমনি করে মারুম? হায় রে, আমি পাগল হয়ে গেছি। তোরে আমি কেমনি মারুম করে দে, মারে মা। ওই তোর ফ্লাইট বাতিল হয়ে গেছে, তার মানে তোর বিদেশ যাওয়া হবে না? না মা, আমি যে পৃথিবীর সবচেয়ে বড় এক হতভাগা, সবচেয়ে বড় হতভাগা মা। মা, তোমার শেষ সম্বল আমার বাপ দাদার স্মৃতি, এই ভিটে বাড়িটুকু বিক্রি করে বিদেশ যাওয়ার জন্য আদম ব্যাপারী সাদেক মোল্লার হাতে টাকা পয়সা তুলে দিয়ে আমি যে পথের ফকির হয়ে গেলাম মা, আমি যে নিঃস্ব হয়ে গেলাম মা, আমি যে নিঃস্ব হয়ে গেলাম মা। তুই কি বলছিস বাবা? ডাক্তার! আল্লাহ, তুমি আমার মায়ের জীবনটা ভিক্ষা দাও। আল্লাহ, তুমি আমার মায়ের উপর রহমত নাযিল করো, আমার মায়ের উপর রহমত করো। আল্লাহ, তুমি আমার জীবনের শেষ সম্বল হতভাগী মাকে আমার কাছ থেকে কেড়ে নিও না খোদা, কেড়ে নিও না খোদা, আমার কাছ থেকে কেড়ে নিও না। সিস্টার, জি উনার দিকে খেয়াল রাখবেন। জি স্যার, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। ঠিক আছে। ডাক্তার সাহেব, আমার মা কেমন আছে? এই মুহূর্তে আপনার মা সম্পূর্ণ বিপদ মুক্ত, তবে 2-4 দিনের মধ্যেই বাইপাসটা করাতে হবে। বাইপাস করাতে হবে? হ্যাঁ, তা না হলে ওনাকে বেশি দিন বাঁচানো যাবে না। কি বললেন ডাক্তার সাহেব? আমার মা? এত ভেঙে পড়বেন না, তাড়াতাড়ি টাকা জোগাড়ের ব্যবস্থা করুন। আর হ্যাঁ, আমি আপনার মাকে এই কেবিনে রাখার ব্যবস্থা করছি। ডাক্তার সাহেব, কত টাকা লাগতে পারে? সব মিলিয়ে 3 লাখ টাকা। 3 লাখ? বাবা রবিন, তোর বাবার শেষ সম্বল পেনশনের 2 লাখ টাকা তোর চাচার কাছে গচ্ছিত আছে। আল্লাহ না করুক কোনো বিপদ আপদের সময় ওই টাকাটা তুই কাজে লাগাবি। তোর বাবার মৃত্যুর সময় টাকাটা তোর চাচার কাছে আমানত রেখে বলেছিল রবিনের কোনো কঠিন বিপদের সময় যেন টাকাটা তার হাতে তুলে দেয়, যার কারণে তোর বিদেশ যাওয়ার জন্য আমি বাড়ি বিক্রি করে তোকে টাকা দিয়েছি। কিন্তু কিন্তু তোর বাবার ওই টাকাতে আমি হাত দেইনি। আমাকে তুই কথা দে বাবা, তোর বাবার ওই টাকা কোনো বাজে কাজে খরচ করবি না বাবা, কোনো বাজে কাজে খরচ করবি না। এই নাও তোমার বাবার পেনশনে 2 লাখ টাকা। ধন্যবাদ চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন চাচা। আমার মা যেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে চাচা। ধৈর্য ধরো বাবা, ধৈর্য ধরো, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আমি তাহলে আসি চাচা। এসো বাবা, এসো।
আমার টাকা? আরে রবিন, তুই তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? শান্ত, আমার সবকিছু শেষ হয়ে গেছে। বলিস কি? আমার 2 লাখ টাকা গুন্ডারা ছিনতাই করে নিয়ে গেছে। বলিস কি? হ্যাঁ, আমার মা হাসপাতালে, তার বাইপাস করাতে হবে। এখন আমি কি করবো বল? কি আর করবি, যা হবার তাই হয়েছে। এখন আর কেঁদে কোনো লাভ নেই। মনকে শক্ত কর, সাহস সঞ্চার কর। মায়ের চিকিৎসার টাকা যখন গুন্ডারা নিয়ে গেছে, তখন প্রয়োজনে তুইও গুন্ডামি মাস্তানি করবি। মা, মা গো, মা, আরে মা, 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 আরে গেল কই সব? এই মা, আরে মা গেল কই? কি ব্যাপার? সবারই দেখতেছি, আমার মাই কই? মা নামাজ পড়ছে। মা নামাজ পড়তেছে? কোন ওক্তের নামাজ? মা নফল নামাজ পড়ছেন। নফল নামাজ পড়তেছে? ঠিক আছে, পড়ুক, কিন্তু মার খাওয়ান দাওয়ান হয়েছে তো? না, মা রোজা রেখেছেন। মায়ের রোজা রাখছে? কারণ আজ একজনের জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। তার মানে আমার? জি। আমার জন্মদিন? হ্যাঁ ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ। তুই? হ্যাঁ ভাইয়া, আজ আমার পরীক্ষা শেষ, আজ তাই? তোমার জন্মদিন, তাই তোমাকে চমকে দেওয়ার জন্য আমি হোস্টেল থেকে চলে এসেছি। এই নাও, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। আরে আরে সবাই থামো থামো থামো, আজ আমার জন্মদিন। আরে মায় আমার জন্য রোজা রাখছে। আনোয়ার ভাই, আরে এদিকে আসো, তাড়াতাড়ি দোকানে যাও। বড় বড় দোকান থেকে একেবারে বেশি করে ইফতারি নিয়ে যাও। আরে তাড়াতাড়ি যাও। ভাই, আমি নিজের হাতে আমার মায়ের আমি ইফতারি খাওয়ামো, আমার মায়ের ইফতারি খাওয়ামো। ও মা, আমার মা, ও মা, আমার মা। আপনার চরণ তলে দেন গো আমায় ঠাঁই, মা আপনার চরণ তলে দেন গো আমায় ঠাঁই। এই চরণ তলে বেহেশত আমার খোদার কসম খাই, এই চরণ তলে বেহেশত আমার খোদার কসম খাই। ও মা, আমার মা, ও মা, আমার মা। মা আপনার চরণ তলে দেন গো আমায় ঠাঁই, মা আপনার চরণ তলে দেন গো আমায় ঠাঁই। মক্কার মদিনায় আপনার কোমল হৃদয় খানি, আপনার চোখের অশ্রু যেন জমজমের পানি। মক্কার মদিনায় আপনার কোমল হৃদয় খানি, আপনার চোখের অশ্রু যেন জমজমের পানি। আপনার বুকে মাথা রেখে আজান শুনতে পাই, আপনার বুকে মাথা রেখে আজান শুনতে পাই। মা আপনার চরণ তলে দেন গো আমায় ঠাঁই, মা আপনার চরণ তলে দেন গো আমায় ঠাঁই। এই চরণ তলে বেহেশত আমার খোদার কসম খাই, এই চরণ তলে বেহেশত আমার খোদার কসম খাই। ও মা, আমার মা, ও মা, আমার মা। মা আপনার চরণ তলে দেন গো আমায় ঠাঁই, মা আপনার চরণ তলে দেন গো আমায় ঠাঁই।
জান্নাতেরই আতর মাখা আপনার দেহখানি, ইনজিল আর কোরআনের মতো মধুর আপনার বাণী, জান্নাতেরই আতর মাখা আপনার দেহখানি। আপনার চোখে আসমানেরই নূর দেখতে পাই, আপনার চোখে আসমানেরই নূর দেখতে পাই। মা আপনার চরণ তলে দিন গো আমায় খায়, মা আপনার চরণ তলে দিন গো আমায় খায়। এই চরণ তলে বেহেশত আমার খোদার কসম খায়, এই চরণ তলে বেহেশত আমার খোদার কসম খায়। ও মা আমার মা, 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 ও মা আমার মা। মা, মা গো, আমার মা জননী। এখানে আসো, এখানে আসো। তুমি থাকো, আমি আসছি। আচ্ছা, থাকো। কে আপনি? কাকে চাই? আমি শরীফ চৌধুরী, এ বাড়ির মালিক শানা চৌধুরী আমার স্ত্রী, রাজু আমার ছেলে। পারমিশন ছাড়া ভিতরে যাওয়া নিষেধ আছে। কি কি বললি? পারমিশন? এই দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস! আমার বাড়িতে আমি ঢুকবো আর আমাকে পারমিশন দিতে হবে? তোকে আমি কি হয়েছে? এই লোকটা এত হয়েছে কিসের? ভাইজান, উনি কে? রাজু, এই বেয়াদব দারোয়ানটাকে কে রেখেছে? ও আমাকে বাড়িতে ঢুকতে না দিয়ে অপমান করেছে। ওকে শরীফ চৌধুরী, আঙ্গুল নামে কথা কও, নইলে তোমার হাতে সব আঙ্গুল গুলা পাটখড়ি ভাঙার মতো মটমট করে ভেঙে ফেলামো। কারণ এই শহরে রাজুর সামনে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কথা করার মতো সাহস এখনো কারো হয় নাই। রাজু, ইয়ে মানে আমি? তুই চুপ! যা কইতাছি একদিন তো ভুল কই নাই। আরো শুনে রাখো, দারোয়ানদের হুকুম দেওয়া আছে, এই বাড়িতে অপরিচিত কেউ ঢুকতে গেলে আমার মায়ের হুকুম লাগবো। এবার দেখতে পারো। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখে নেব। এই চলো। আরে পার্টনার যে, কখন এলে? এসো, বসো বসো বসো। তা পার্টনার, এতদিন পর দেশে ফিরলে, আমাদের কথা মনে ছিল তো তোমার? আরে মনে ছিল বলেই তো বিদেশের সব ব্যবসাপাতি গুটিয়ে একেবারে চলে এলাম। বলো কি, ব্যবসাপাতি সব গুটিয়ে একেবারে চলে এসেছো? বাহ 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 বাহ, খুব ভালো করেছো পার্টনার, খুব ভালো করেছো। তা তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? সোজা প্লেন থেকে নেমেই চলে এসেছো? বাড়ি গিয়ে বউ বাচ্চার সঙ্গে দেখা করে আসোনি? আরে ধ্যাৎ, বউ ছেলের গুষ্টি কিলায়। ওরা আজ আমার ভেতরে যে অপমানের আগুন জ্বালিয়ে দিয়েছে, আমি সেই আগুনে ওদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে নদীর পানিতে ভাসিয়ে দেব। আর সেই পানিতে আমি নৌকা ভাসিয়ে ওদের বুকে বৈঠা চালিয়ে গিয়ে আমার রাজত্ব দখল করব। আমার রাজত্ব। সেটা গিয়ে জুলমত কোথায়? দেখছি না তো। কোথায় আবার? হয়তো কোনো আড্ডায় নাচন কুদন আর খেলন নিয়ে ব্যস্ত আছে। না, এখান
থেকে কেউ টাকা নিয়ে যেতে পারেনি, তুইও পারবি না। এই টাকাগুলো আমার ভীষণ প্রয়োজন। তোমরা দেখছি তিনটে ক্ষুধার্ত বাঘ হয়ে ছোট্ট একটা খরগোশ শাবককে নিয়ে টেঁচড়া করছো। এতে কি তোমাদের ক্ষুধা মিটবে? মিটবে না। কি বলতে চান আপনি? বলতে চাই তোমরা তিনজনই ভীষণ ক্ষুধার্ত, তাই সামান্য এই মাংসপিণ্ড দিয়ে তোমাদের তিনজনের ক্ষুধা কিছুতেই নিবারণ। বরং ওটা নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে তোমাদের আত্মঘাতী মৃত্যু হতে পারে। হ্যাঁ, তাই বলছি তোমরা যদি আমার একটা কাজে চুক্তিবদ্ধ হও তাহলে তোমাদের চাহিদার চেয়ে 10 গুণ বেশি টাকা আমি দেবো। বলো রাজি? হ্যাঁ, আমার মাকে বাঁচাতে হলে এই পৃথিবীর সবচেয়ে কঠিন ও জঘন্যতম কাজটি আমাকে করতে হবে, কারণ মাই যে আমার জীবনের শেষ সম্বল। আরে হা করে দেখছো কি? রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আমি রাজি। আমিও রাজি। এদিকে এ হচ্ছে রাজু। ঠিক আছে। আর এ হচ্ছে শাহানা, জি, রাজুর মা। জি। আর এ হচ্ছে রুবি, রাজুর বোন। এই তিনজনকে তোমরা তিনজনে খুন করবে। আর চুক্তি মোতাবেক তোমরা তিনজনই পাবে 15 লক্ষ টাকা। এটা হচ্ছে তোমাদের অ্যাডভান্স, বাকিটা কাজ শেষে পাবে। আর শোনো, কসম, আমার নাম শরীফ চৌধুরী, রাজু রুবি আমার সন্তান, শাহানা আমার স্ত্রী। আমি তাদের আপনজন হয়েও ওদেরকে খুন করার জন্য তোমাদেরকে 15 লক্ষ টাকায় চুক্তি করেছি। এবার বুঝতে পেরেছ আমি কত ভয়ঙ্কর? মা গো, তুমি আমাকে ক্ষমা করো মা। আমি একটা নতুন চাকরি পেয়েছি। কোনো চিন্তা করো না মা, যত টাকা লাগে আমি ব্যবস্থা করে দেব মা। তুমি কোনো চিন্তা করো না মা। যা বাবা, চিন্তা করো না। মা তুমি থাকো মা, আমি যাই। যা বাবা। রবিন সাহেব, টাকা জোগাড় হয়েছে? ডাক্তার, আমি টাকা নিয়ে এসেছি। আমার কাছে দিন। এই নিন টাকা। আপনি জলদি আমার মায়ের অপারেশনের ব্যবস্থা করুন। আমার অনুপস্থিতিতে
মায়ের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। আচ্ছা ঠিক আছে। জানেনই তো ডাক্তার, আমার মাই আমার সব। এসো মা, এসো। ওয়েট ওয়েট, আজ থেকে এই ইন্ডাস্ট্রি লিটুর দখলে। গেটে তালা লাগাইছি, আমার চান্দার 5 লাখ টাকা শোধ কইরা তারপর ভিতরে ঢুকবি। এই, তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? কার অফিসের সামনে এসে সন্ত্রাসী করছিস? এই লিটু, এসব বড় করো না। আর টাকা না দিলে বুলডোজার দিয়ে এটা ভেঙে এখানে আধুনিক নাচ ঘর বানিয়ে এরকম কচি হ্যালো, কি কইলি? লিটু মায়ের অপমান করছে। ঠিক আছে ঠিক আছে, আমি আইতাছি। ওই কুত্তার বাচ্চা, তুই আমার মায়ের অপমান করার সাহস কোথা থেকে পাইলি? কই থেকে পাইলি?